আসসালামু আলাইকুম। বিপিএল এ প্লেয়ারদেরকে দল ভাগ করে দেওয়ার জন্য প্লেয়ার্স ড্রাফট হয়ে আসছিল এত বছর। ১ম ২ আসরে বিপিএল এর নিলাম হয়েছিল। তারপরে যেহেতু কিছু টাকা পয়সা রিলেটেড সমস্যা ছিল, বিদেশি অনেক খেলোয়াড়, দেশি অনেক খেলোয়াড় বলছে যে টাকা পয়সা পাচ্ছে না। এরপর ড্রাফট হয়েছিল। এই এত বছর পর গতকালকে আবারও বিপিএল 2026 এর জন্য আবারও সেই নিলামের আ যেই ব্যবস্থাটা সেটা করা হয়েছিল এবং আমরা ভুলেই গিয়েছিলাম যে আসলে নিলামটা যে কত এক্সাইটিং একটা ব্যাপার এবং ড্রাফট যে কত বোরিং একটা জিনিস ছিল সেটা কিন্তু গতকালকে আমরা একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছি এবং অসাধারণ একটা নিলাম হয়েছে। সবার চোখ সেখানে ছিল এবং সেখানে আমরা জানি যে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দামটা পেয়েছেন নাঈম শেখ, একমাত্র কোটিপতি। ১,১০,০০,০০০ বিক্রি হয়েছেন তিনি এবং ওদিকে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে ৯২ লাখ টাকা তাওহিদ হৃদয় সেই টাকাগুলো পাবেন বা সেই দামে তিনি বিক্রি হয়েছেন। কিন্তু আমি আসলে আরেকটা তালিকা করেছি, যেই তালিকায় সত্যিকার অর্থে কে বাজিমাত করেছেন সেটা একটু বোঝার চেষ্টা করছি। কিভাবে? আমি আসলে চিন্তা করছিলাম যে ধরেন এই যে নাঈম শেখের দাম কিন্তু শুরুই হয়েছে ৫০ লাখ টাকা দিয়ে বা তার বেস প্রাইস যেটা ছিল। তাওহিদ হৃদয়ের কথা যদি বলি শুরুই কিন্তু হয়েছিল ৩৫ লাখ টাকা দিয়ে। সেখান থেকে তারা উঠছেন। উঠতে ওই জায়গায় গিয়ে পৌঁছেছেন। কিন্তু হাবিবুর রহমান সোহানের কথা যদি বলি, তার কিন্তু নিলাম শুরু হয়েছিল ১৮ লাখ টাকা থেকে এবং প্রত্যেক দফায় তার ১ লাখ টাকা করে বাড়ছিল। অর্থাৎ ১৮ পর ১৯, ১৯-এর পর ২০ এভাবে বাড়তে শেষ পর্যন্ত হাবিবুর রহমান সোহান তিনি বিক্রি হয়েছেন ৫০ লাখ টাকায়। ১৮ থেকে ৫০ তার মানে হচ্ছে ৩২ বার অন্তত তার পক্ষে ডাক দেওয়া হয়েছে। ১৮, ১৯, ২০, ২১ আমি আমি সিম্পলি ৫০ থেকে ১৮ বিয়োগ দিয়ে করেছি। এটা কিছু প্লাস মাইনাস হতে পারে। মাথায় যা আসছে সেটা বললাম যে ৩২ হতে পারে। ৩২-৩৩ বার ডাক দেওয়া হয়েছে তাকে। মানে তার নামের জন্য। তার জন্য নিলাম করা হয়েছে। তার জন্য প্রাইস বলা হয়েছে। তো এই যে ১৮ থেকে ৫০ পর্যন্ত একটা যাত্রা, আমরা যদি ওই বেস প্রাইসটা চিন্তা করি, বেস প্রাইস ১৮ লাখ থেকে ৫০ লাখ, ১৭৮% দাম তার বেড়েছে এবং আমরা যদি পার্সেন্টেজের হিসাব করি যে ভিত্তি মূল্য থেকে শেষ পর্যন্ত যে বিক্রিত মূল্য কত পার্সেন্ট বেড়েছে, সেইখানে কিন্তু সেই তালিকায় ১ নম্বর নামটা এই হাবিবুর রহমান সোহানের। কেন সেটা আমরা সবাই জানি। কিছুদিন আগে রাইজিং এশিয়া কাপ যেটা হয়েছিল বাংলাদেশ এর হয়ে তিনি বাংলাদেশের হয়ে দ্রুততম 100 এর রেকর্ড করেছেন ৩৫ বলে। সুতরাং হাবিবুর রহমান সোহান একদমই পুরা হটকেক হয়ে ১৮ থেকে ৫০ লাখ পর্যন্ত পৌঁছে গেছে তার দাম এবং ১৭৮% তার দাম বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় জায়গাটা কিন্তু তাওহিদ হৃদয়ের। তাওহিদ হৃদয় আমরা যদি সর্বোচ্চ দাম কাদের হয়েছে সেই তালিকা করি, সেখানেও ২ নম্বরে। আর এই সর্বোচ্চ কত পার্সেন্ট দাম বেড়েছে সেই তালিকা যদি করি, এখানেও ২ নম্বরে তাওহিদ হৃদয় এসেছেন। কনসিস্টেন্সি, তাই না? এটা খুব ভালো একটা ব্যাপার। আমরা আশা করব তার ব্যাটিংয়েও এই কনসিস্টেন্সি আমরা দেখতে পাবো। তাওহিদ হৃদয় বি ক্যাটাগরির প্লেয়ার ছিলেন। তিনি ভিত্তিমূল্য ছিল তার ৩৫ লক্ষ টাকা এবং শেষ পর্যন্ত রংপুর রাইডার্স তাকে কিনেছে ৯২ লক্ষ টাকায়, যেটা হচ্ছে আমরা যদি পার্সেন্টেজের হিসাব করি ১৬৩% তার মূল্য বৃদ্ধি হয়েছে। ৩ নম্বরে রয়েছেন নাহিদ রানা। তাকেও রংপুর রাইডার্স কিনেছে। নাহিদ রানা ছিলেন সি ক্যাটাগরির প্লেয়ার। ২২ লক্ষ টাকা ছিল তার বেস প্রাইস বা ভিত্তিমূল্য। সেখান থেকে দাম বাড়তে রংপুর রাইডার্স ৫৬ লক্ষ টাকায় তাকে কিনেছে ১৫৫% দাম বৃদ্ধিতে। ৪ নম্বর স্থানে এখানে রয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। আর ওই যে রাইজিং স্টারের আরেকজন স্টার বলতে হবে, রাইজিং স্টার এশিয়া কাপের আরেকজন স্টার, যিনি দুর্দান্ত ভ্যারিয়েশন দেখিয়েছেন সেই এশিয়া কাপে এবং ফাইনালে ব্যাট হাতেও কিছু ঝলক দেখিয়েছেন। তিনি ছিলেন ডি ক্যাটাগরির প্লেয়ার। তার ভিত্তিমূল্য ছিল ১৮ লক্ষ টাকা। ৪৪ লক্ষ টাকায় রাজশাহী তাকে কিনে নিয়েছে। ১৪৪% দাম তার বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় ৫ নম্বর যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা নাম, মোহাম্মদ মিঠুন, যাকে আসলে আমরা জাতীয় দলের পারফরমেন্সের বিচারে খুব একটা পাত্তা দিই না। কিন্তু ওই যে জাতীয় দলের পারফরমেন্স আর ঘরোয়া ক্রিকেট তো ডিফারেন্ট জিনিস। এই জন্যই নাঈম শেখ ১ কোটি টাকা পেয়েছেন এবং মোহাম্মদ মিঠুনও আমরা যদি চিন্তা করি ২২ লাখ টাকা ছিল তার ভিত্তিমূল্য, সি ক্যাটাগরির প্লেয়ার। ৫২ লাখ টাকা অর্থাৎ ৩০ লাখ টাকা তার বেড়েছে, যেটা পার্সেন্টেজের হিসাবে ১৩৬%। এখন চিন্তা করেন ব্যাপারটা, ভিত্তিমূল্য থেকে
ওই জায়গায় মানে আমি কোথায় ছিলাম, কোথায় এসে থেকেছি, এটা চিন্তা করলে কিন্তু আসলে ওই সেন্স অফ সাকসেসটা মনে হয় যে আমি অনেক বেশি সাকসেসফুল হয়ে গিয়েছি। এই জন্য আসলে এই হিসেবটা করে দেখলাম, এবং এই হিসেবটা করার পরে দেখলাম যে নাইম শেখ, যিনি সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন 1,10,00,000 টাকা, তিনি এই তালিকার 7 নম্বরে গিয়ে ঠেকেছেন। মানে মোহাম্মদ মিঠুনের পরে আমরা যদি চিন্তা করি, মুকিদুল মুগ্ধ আসেন 6 নম্বরে, এবং 7 নম্বরে আসেন হচ্ছে এই নাইম শেখের নামটা, যে 50 লক্ষ থেকে 1,10,00,000 টাকা, তার হচ্ছে 120% মূল্য বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই যে একটা ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ আমরা যদি চিন্তা করি, সেই পার্সপেক্টিভ থেকে কিন্তু একটা জিনিস আমরা বুঝে গেলাম, সেটা হচ্ছে যে এই নিলামটা যদি থাকে তাহলে খেলোয়াড়দের মধ্যে কিন্তু সবসময় একটা ভালো করার তাড়না থাকবে। এবার অনেক খেলোয়াড় ছিলেন যারা আসলে ভালো করতে পারেননি, ইভেন এনসিএল এ ভালো করে, এনসিএল টি20-তে শতক হাঁকিয়েছেন সাদমান ইসলাম, কিন্তু তাকে কোনো দল কিনেনি। ওই একটা শতক বাদে বাকি ম্যাচগুলোতে হয়তোবা তিনি ওভাবে রান করতে পারেননি, যার কারণে তাকে কিন্তু কেউ কেনেনি। সুতরাং এই যে এভাবে এই যে 18 লাখ টাকা থেকে উঠে গেছে হচ্ছে সোহানের দাম 50 লাখ, তারপর 22 লাখ থেকে 56 লাখ নাহিদ রানা, এই ব্যাপারগুলো কেন হচ্ছে? এই ব্যাপারগুলো হচ্ছে কারণ হচ্ছে যে এই প্লেয়ারগুলো নিজেদের ওয়ার্থ দেখিয়েছেন, নিজেদের মূল্যটা বোঝাতে সক্ষম হয়েছেন, এবং এখানেই কিন্তু নিলামের মজাটা এখানেই কেন বলছি, কারণ যখন প্লেয়ার্স ড্রাফট হয় তখন আসলে অনেকটা ভাগ্যের উপরেও ছেড়ে দিতে হয় মাঝে মধ্যে, কিন্তু নিলামে এই জিনিসটা থাকে না। সত্যিকার অর্থে কেউ যদি ডিজার্ভ করে তার দাম কিন্তু হুড় করে উঠে যাবে, এবং সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে। আশা করব এই প্লেয়ারগুলো তারা তাদের যে দামের যে একটা দ্রব্য মূল্যের সাথে যদি আমরা চিন্তা করি যে একটা ঊর্ধ্বগতি, এই তাদের যে মূল্যের একটা ঊর্ধ্বগতি, সেটার প্রতি তারা পূর্ণ পূর্ণ কি বলবো মানে জাস্টিসটা তারা পুরোপুরি করতে পারবে, এবং খুব ভালো একটা পারফরমেন্স আমরা বিপিএল এ দেখতে পাবো এই প্লেয়ারদের কাছ থেকে।